বাংলাদেশে জোর জল্পনা চলছে শেখ হাসিনা দেশে ফিরবেন পশ্চিমা কূটনীতিকদের প্রত্যক্ষ নজরদারিতে। একরকম বলতে গেলে তারেক রহমান সরকারের মনে কোনো অসৎ উদ্দেশ্য যদি থাকেও শেখ হাসিনা দেশে ফেরার পর তাকে নিয়ে কি করা হবে সেই বিষয়ে তো সেরকম কোনো অসৎ উদ্দেশ্য থাকলেও তার করার কিছু নেই। একই রকম আরেকটি জোর জল্পনা 2027 অক্টোবরের মধ্যে নতুন করে নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এটাই চায় এখন আমেরিকা সহ সমগ্র পশ্চিম দুনিয়া, এমনকি রাশিয়াও এটাই চাইছে। আর ভারত যে শেখ হাসিনাকে চায় এটা তো বলাই বাহুল্য। গত 5 আগস্ট দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে রীতিমতো উৎফুল্ল দেখাচ্ছিল এই কারণেই। এই জল্পনার বাস্তব ভিত্তির ব্যাপারে কোনো প্রকাশ্য তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই, সেটা দিতে পারবো না, থাকা সম্ভব নয়। কারণ কূটনীতিতে সব কিছু একেবারে লিখিত পড়িত হয় না। কূটনীতিতে চোখের সামনে যা ঘটে, চোখের আড়ালে ঘটে তার অনেক বেশি। আর কথায় আছে, যা রটে তার কিছু তো ঘটেই। সুতরাং জল্পনা বলে উড়িয়ে না দিয়ে দেখা যাক সত্যিই কি কোনো বাস্তব ভিত্তি আছে এমন জল্পনার। যদি থাকে তো কি সেই বাস্তব ভিত্তি? এই আলোচনার দুটি অংশ। এক, পৃথিবীর কোন কোন দেশ কেন হাসিনাকে ফেরাতে চাইছে, এবং দ্বিতীয় অংশ, বাংলাদেশের সাধারণ মানুষ যে জল্পনা করছে তারাও কি চায় হাসিনা দেশে ফিরুন, তিনি ক্ষমতায় আসুন। কেন চায়? শেখ হাসিনার দেশে ফেরা পশ্চিমা ডিপ্লোম্যাটদের পর্যবেক্ষণ এবং 2027 সালের মধ্যে সব দলের অংশগ্রহণের সম্ভাব্য নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষণে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। গত 5 আগস্ট দিল্লিতে আয়োজিত ভার্চুয়াল প্রেস ইন্টারঅ্যাকশনে শেখ হাসিনার বক্তব্য এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। এই ধরনের জল্পনা কল্পনা তৈরি হওয়া বা রাজনৈতিক অঙ্গনে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পেছনে থাকে অনেক ভৌগোলিক, রাজনৈতিক, কৌশলগত কারণ। আন্তর্জাতিক পরাশক্তি যারা মাত্র 2 বছর আগে অনেক ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করেছিল শেখ হাসিনাকে, তারা যদি আবার এখন সেই শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় তাহলে মানতেই হবে বড় কিছু পরিবর্তন ঘটে গেছে। বিকল্প সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি, এটা একটা বড় কারণ। পশ্চিমা শক্তি কেন চলে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে? কারণ তাদের অভিযোগ ছিল শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন হয়েছে সেটা অস্বচ্ছ নির্বাচন। তিনি গণতন্ত্রের অপব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রেখেছেন, এই ছিল অভিযোগ। তার দেশে আইনের শাসন নেই, হাসিনা আমেরিকার কথা মতো চলেন না, তিনি মার্কিন তথা পশ্চিমা স্বার্থের অনুকূল নন। সুতরাং যে মেটিকুলাস ডিজাইনের কথা স্বয়ং বলেছেন ইউনূস, সেই ডিজাইন পশ্চিমের পরাশক্তিরা মিলেমিশে কার্যকর করেছিল বাংলাদেশে। এটা অনেকেরই দৃঢ় বিশ্বাস। শেখ হাসিনা চলে গেলেন, তারপর কি হলো? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সাধারণত একক কোনো দলের প্রতি বা ব্যক্তির প্রতি সমর্থন দেওয়ার চেয়ে রাজনৈতিক প্রক্রিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও তার স্থায়িত্ব নিশ্চিত করতে বেশি আগ্রহী। যে কোনো নির্বাচন যদি দেশের অন্যতম বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণ বাইরে রেখে অনুষ্ঠিত হয়, যেটা তারা বলেন 2024 এবং তার আগের নির্বাচনেও
বিএনপিকে বাইরে রেখে হয়েছিল বলে তাদের অভিমত। সুতরাং সেটা যদি হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক মানদণ্ডে সেসব নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। পশ্চিমা কূটনীতিকদের নজরদারির বিষয়টি মূলত একটি গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের কাঠামোর ইঙ্গিত হিসেবে বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে এবার। সেজন্যই তারা শেখ হাসিনাকে ফেরত নিয়ে যেতে চাইছেন, তার নিরাপত্তাও দেবেন এবং সেই সঙ্গে আগামী নির্বাচনটাও যাতে স্বচ্ছভাবে হয়, অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে হয়, সেই ব্যাপারটাও তারা দেখবেন। রাশিয়ার ক্ষেত্রে এটা কি? রাশিয়ার অর্থনৈতিক ও অবকাঠামোগত স্বার্থ বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমেত রাশিয়ার একাধিক বড় বিনিয়োগ রয়েছে। মস্কো সব সময় রাজনৈতিক ধারাবাহিকতা ও এমন এক সরকারের উপস্থিতি পছন্দ করে যা বিগত চুক্তিগুলোর বিশ্বস্ততা বজায় রাখে। ভারতের নিরাপত্তাগত কৌশলগত অবস্থানটা কি? ভারত দীর্ঘমেয়াদে তার পূর্ব সীমান্তে একটি বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সরকার দেখতে চায়। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সাথে ভারতের গভীর নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দিল্লি বিশ্বাস করে যে আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক সমঝোতা জরুরি। শেখ হাসিনার পতনে ভারত ও রাশিয়ার কোনো ভূমিকা ছিল না, ওটা ছিল একান্তভাবেই আমেরিকা ও পশ্চিমা শক্তির খেলা। কিন্তু শেখ হাসিনার পতনে পশ্চিমা শক্তি যা চেয়েছিল তা তো পেলই না, উল্টে অবস্থা আরও খারাপ হলো। আইনের শাসন একেবারে ভেঙে পড়ল। স্বচ্ছ ও সুস্থ গণতন্ত্র যতটা ছিল শেখ হাসিনার আমলে, সেটাও চলে গেল ইউনূসের আমলে। অক্ষম প্রশাসনে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ল। বিচার বিভাগ আক্রান্ত মবক্রেসির হাতে। মব যাকে খুশি তাকে মারছে, বিচার নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। নতুন বিপদ হলো ধর্মীয় মৌলবাদের প্রচণ্ড বিস্তার এবং আমেরিকার চাওয়াকে অগ্রাহ্য করে চীনের সঙ্গে অতিমাত্রায় দহরম মহরম। আর এসবের এই সব কিছু নিট রেজাল্ট, চীন বাদে সমস্ত পরাশক্তি একজোটে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনাকে চাই। বড় কারণ আওয়ামী লীগের দীর্ঘ ট্র্যাক রেকর্ড, দৃঢ় ও শক্ত ভোট ব্যাংক। দীর্ঘ 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকার কারণে দেশের প্রশাসন, ব্যবসা বাণিজ্য, গ্রাসরুট লেভেল রাজনৈতিক কাঠামোর একটা নির্দিষ্ট অংশে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বৃহৎ জনগোষ্ঠীকে দীর্ঘকাল রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখলে তা দেশে স্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা বা চরমপন্থার জন্ম দেবে। আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ, শেখ হাসিনার সমর্থক ও বেশ কিছু আন্তর্জাতিক বিশ্লেষক নিরপেক্ষ, তারাও মনে করেন আইনি লড়াই ও আন্তর্জাতিক কূটনৈতিক মধ্যস্থতার মাধ্যমে একটি মধ্যবর্তী সমাধানের রাস্তা খোঁজা হতে পারে, যেখানে সরাসরি ক্ষমতা হস্তান্তর না হলেও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। শেখ হাসিনাকে কেন্দ্র করে এসব জল্পনার মূল কারণ হলো ভূ রাজনৈতিক শক্তিগুলোর নিজেদের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার ইচ্ছা এবং বাংলাদেশে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা গড়ে তোলার বৈশ্বিক তাগিদ। সারা বিশ্ব জুড়ে এই তাগিদ। বোঝা গেল কেন পশ্চিমা বিশ্ব চাইছে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরুন। আর ক্ষমতায় ফিরতে গেলে একটি নতুন নির্বাচনের দরকার, কারণ তারেকের মেয়াদ তো সেই 2031 সাল পর্যন্ত। ততদিন অপেক্ষা করতে হলে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই তারা শেখ হাসিনার দেশে ফেরা যাতে নিরাপদ হয় এবং তার ক্ষমতা গ্রহণ যাতে দ্রুত হয়,
সেই ব্যবস্থাপনা করতেই পারে। এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে। বাংলাদেশের মানুষ এই বিষয়টা কোন চোখে দেখছে? দেখুন, পরাশক্তিদের বিশ্লেষণের সঙ্গে কি তারা সহমত বাংলাদেশের মানুষ? চলুন দেখা যাক সেই প্রশ্নটি। 2024 সালের জুলাই আগস্টের রাজপথের সেই রক্তঝরা দিনগুলোর কথা একবার ভেবে দেখুন। যে তরুণ সমাজ, যে আপামর জনগণ নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে একটি শক্তপোক্ত সরকারের পতন ঘটিয়েছিল, মাত্র 2 বছরের ব্যবধানে সেই আন্দোলনের স্মৃতি আজ মানুষের মন থেকে ফিকে হয়ে গেছে। ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। আজ সাধারণ মানুষের মুখে মুখে একটি বাক্যই ঘুরে ফিরে আসছে, এর চেয়ে মানে ইউনূসের শাসনের চেয়ে, তারেক রহমানের শাসনের চেয়ে শেখ হাসিনার আমলই ভালো ছিল। কেন মাত্র 2 বছরের মাথায় একটি গণ অভ্যুত্থানের রক্তস্নাত অর্জন এভাবে ধূলিসাৎ হয়ে গেল? কিভাবে একটি দেশের কোটি কোটি মানুষ স্বৈরাচার মুক্ত হওয়ার আনন্দের পর আবার অতীতমুখী নস্টালজিয়া বা পুরনো দিনের প্রত্যাবর্তনের মধ্যে সান্ত্বনা খুঁজতে শুরু করলো? আজকে এই সত্যটি লুকোনোর কোনো উপায় নেই। আজ আমাদের অত্যন্ত সোজা সাপটা ভাষায় এই গণ হতাশার নেপথ্য কারণগুলো বিশ্লেষণ করতে হবে, এবং সেটা বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো কেন পশ্চিমা শক্তির এবং অন্যান্য পরাশক্তিদের যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে নতুন নির্বাচনের ব্যবস্থা করে আবার যাতে ক্ষমতা তার হাতে ফেরে, সেই ব্যবস্থা কেন দেশের মানুষ সমর্থন করছে সেইটা বলা। দেশের মানুষের প্রধান হতাশা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করলো তারা, বলা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই লড়াই গিয়ে আত্মসমর্পণ করলো মৌলবাদের কাছে। এই স্বপ্নভঙ্গের প্রথম এবং প্রধান কারণ হলো আদর্শের চরম বিশ্বাসঘাতকতা। জুলাইয়ের আন্দোলন জন্ম নিয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে, কিন্তু ক্ষমতা বা নির্বাচনের অঙ্ক মেলাতে গিয়ে আন্দোলনের নেতৃত্ব পরবর্তী রাজনৈতিক শক্তিগুলো তারা হাত মেলালো ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে। যে তরুণরা একটি মুক্ত চিন্তার বাংলাদেশ চেয়েছিল, তারা দেখলো ফ্যাসিবাদের জায়গা দখল করে নিচ্ছে ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদ। জামাতে ইসলামী সহ চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে প্রকাশ্য অপ্রকাশ্য নির্বাচনী জোটে জড়িয়ে আন্দোলনকারীরা প্রমাণ করল তাদের কাছে ফ্যাসিবাদ বিরোধিতা কোনো নৈতিক অবস্থান ছিল না, তা ছিল কেবলই ক্ষমতা দখলের সিঁড়ি। তারা স্বাধীনতার কথা বলে স্বাধীনতা বিরোধী শক্তির কাছেই নিজেদেরকে সমর্পণ করলো। সাধারণ মানুষ দেখলো এক অত্যাচারী শাসকের বিদায়ের পর সমাজের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের বিস্তার ঘটছে, ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে এবং নতুন করে ভয় ও ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদের বিপরীতে মৌলবাদকে গ্রহণ করাটা জনগণ মেনে নেয়নি, মেনে নেওয়া যায় না, কারণ এটা আরও বড় পাপ। দ্বিতীয়ত, নেতৃত্বের পচন, দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এইসব কারণ, এর পরের কারণটি আরও করুন। বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব তরুণ নেতাদের একসময় সাধারণ মানুষ মাথার উপর তুলে রেখেছিল, রাতারাতি তাদের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করলো। রাজপথের লড়াকু নেতাদের রাতারাতি বিলাসী জীবনযাপন, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার খবর যখন প্রকাশ্যে এলো, তখন জনগণের মোহভঙ্গ হতে সময় লাগলো না। আন্দোলনের ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। মূলধারার নেতারা একে একে দল ছেড়ে চলে গেলেন। অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষমতার ভাগাভাগি নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়ে উঠল প্রতিদিনের ঘটনা। আর এর ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল
তৎকালীন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারা দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ, অর্থনীতি সচল রাখতে পারেনি, বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে পারেনি। রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকারের এই চরম অদক্ষতা এবং রাজনৈতিক অদূরদর্শিতা আজকের এই অরাজক পরিস্থিতির জন্ম দিয়েছে। আমেরিকা তবু চেষ্টা করেছিল ইউনূসকে হটিয়ে নতুন নেতা নিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে। এলেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেও জনগণের এই মৌলিক আস্থা ফিরিয়ে আনতে পারল না, বরং সংকট আরও ঘনীভূত হলো। মৌলবাদ দমনে এই তারেক সরকারের অক্ষমতা, অনিচ্ছা নতুন করে বলার কিছু নেই। সংসদে বিরোধী দল হিসেবে শক্তিশালী আসনে বসে থাকা জামায়াতে ইসলামী এবং রাজপথের মৌলবাদী শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই বর্তমান তারেক সরকারের নেই। ভোট ব্যাংক হারানোর ভয়ে কিংবা রাজপথের বিশৃঙ্খলার ভয়ে সরকার মৌলবাদীদের সামনে নতজানু নীতি গ্রহণ করেছে। কৌশলগত ভুল চীন নীতি, অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকার বেজিংয়ের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ল। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্র নীতির নামে চীনের সাথে যে মাত্রাতিরিক্ত মাখামাখি শুরু করেছে তারেক সরকার, তা দেশের আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ভারসাম্যকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আর এর পরিণতি কি হচ্ছে? দেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান এবং ভূ রাজনৈতিকভাবে চীনের প্রতি একক নির্ভরতা, এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক এক অনিশ্চয়তার মুখে পড়েছে। আর এখানেই ভারত, পশ্চিমা বিশ্ব, রাশিয়ার হিসাব নিকাশ এসে মিলে যাচ্ছে এক জায়গায়। যখন একটি দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বাড়ে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, পররাষ্ট্রনীতি দিশা হারায়, তখন আন্তর্জাতিক পরাশক্তিগুলো নিজেদের নিরাপত্তার সাথে পরস্পর একসাথে হাত বাড়ায়, হাত ধরে। ভারত তার সীমান্তে কোনো ধর্মীয় উগ্রবাদী বা চীনা প্রভাবে পরিচালিত সরকার দেখতে চায় না। দিল্লির কাছে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য পুরনো পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ অগ্রাধিকার পাবে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ নির্বাচন ও মানবাধিকারের কথা বললেও তারা উগ্র মৌলবাদের উত্থান বা চীনের আধিপত্য কোনোভাবেই বরদাস্ত করে না। ফলে 2027 সালের মধ্যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচনের যে জল্পনা চলছে, তার পেছনে এই বৈশ্বিক পরাশক্তিগুলোর নীরব সম্মতি ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেটাই বলা হচ্ছে। আর জল্পনা যা চলছে এখন বাংলাদেশে, যে পশ্চিমা শক্তির নিরপেক্ষ অবস্থানে তাদের সহযোগিতায় শেখ হাসিনা ফিরছেন দেশে। দ্বিতীয়ত, আর একটা ভোট খুব শিগগিরই হতে চলেছে। এটা তাই কোনো অলস মস্তিষ্কের জল্পনা নয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে জড়িত যে সমস্ত অর্জিত যে সুযোগগুলো, সেগুলো যখন দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত করা হয়, যখন ফ্যাসিবাদের একটা স্ট্যাম্প লাগিয়ে তার বিকল্প হিসেবে ধর্মীয় উগ্রবাদকে মেনে নেওয়া হয়, তখন সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। আজ মানুষ যখন দেখে তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী, রাস্তায় আইন শৃঙ্খলার বিন্দুমাত্র নিশ্চয়তা নেই এবং সমাজ জুড়ে মধ্যযুগীয় উগ্রতার দাপট, তখনই তারা পেছনের দিকে তাকায়। শেখ হাসিনার আমলের স্বৈরাচারী রূপকে আড়াল করে মানুষ তখনকার অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ জীবনের স্মৃতিকে আঁকড়ে ধরতে চায় এবং ধরছে। জুলাই অভ্যুত্থানের বীরত্ব আজ ব্যর্থ রাজনীতির বলি হয়েছে। আর এই ব্যর্থতার সুযোগেই রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং 2027 নির্বাচনকে ঘিরে
বৈশ্বিক পরাশক্তিগুলোর নতুন ছক আজ এত জীবন্ত ও বাস্তব রূপ লাভ করেছে। অর্থাৎ হাসিনা ফিরছেন খুব শীঘ্রই, ডিসেম্বরের আগেই, ডিসেম্বরের মধ্যেই, আর তারপরে খুব শীঘ্রই একটি ভোটও হচ্ছে। আজকে এখানেই রাখছি, ধন্যবাদ। একটা খবর আপনারা হয়তো পেয়েছেন, নিশ্চয়ই পেয়েছেন এতক্ষণে, এটা 2-3 দিন আগের খবর, যে ভারত এবং মায়ানমার এদের মধ্যে ভূমি বিনিময় বা ল্যান্ড সোয়াপ করছে। এখন অবধি চুক্তি সম্পূর্ণ হয়নি, আলোচনা চলছে মাত্র, কিন্তু বিষয়টা নিয়ে রাজনৈতিক উত্তাপ শুরু হয়ে গেছে। একদল ইতিমধ্যে বলতে শুরু করেছে মণিপুরের 1 ইঞ্চি জমি কাউকে দেয়া যাবে না। হ্যাঁ, ভূমি সংক্রান্ত এই আলোচনাটা উঠেছে মণিপুরকে নিয়ে। মণিপুর গত 3 বছর ধরে উত্তপ্ত, তাই কংগ্রেস দল বলছে মণিপুরকে শান্ত করতে না পেরে কেন্দ্র সরকার মণিপুরকে ভাগ করতে চাইছে। কিন্তু বিষয়টা কি সত্যি তাই? সত্যি কি মণিপুরকে ভাগ করতে চাইছে কেন্দ্র সরকার? মিয়ানমারকে দেশের একটা অংশ, তা সে যতই ছোটই হোক, দান করতে চাইছে ভারত, এমন একটা কথা বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে কেবলমাত্র। এবং এটা কেন করছে ভারত? বলা হচ্ছে কেবলমাত্র কুকি উপজাতির মানুষদের শিক্ষা দেওয়ার জন্য। সত্যি কি এটা, নাকি এর পেছনে অন্য কারণ আছে? এ ব্যাপারে কেন্দ্র সরকারের বক্তব্যই বা কী, আসুন দেখা যাক। ভারতের বিদেশ মন্ত্রক স্বীকার করেছে যে ভারত ও মিয়ানমারের মধ্যে সীমান্তের একটি ছোট্ট অংশ, আবার বলছি খুব ছোট একটা অংশ, সেটা কতটা কি পরে আসছে, সেই অংশ নিয়ে ভূমি বিনিময়ের প্রস্তাব বা ল্যান্ড সোয়াপ সেটা বিবেচনায় রয়েছে। এর প্রয়োজন কেন হয়েছে? কারণ সীমান্তের কিছু অংশ এখনও চূড়ান্তভাবে নির্ধারিত নয় এবং সেই বিষয়েই 2 দেশের মধ্যে আলোচনা চলছে। ভারত ও মিয়ানমারের আন্তর্জাতিক সীমান্ত প্রায় 1643 কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত ছুঁয়ে রয়েছে ভারতের 4টি রাজ্য: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। অধিকাংশ সীমান্তই পাহাড়ি, ঘন জঙ্গল এবং বহু আদিবাসী জনগোষ্ঠীর বসবাসের এলাকা। বহু পরিবারের আত্মীয় স্বজন ভারত ও মিয়ানমার 2 দেশেই রয়েছে। এই কারণেই এতকাল সীমান্ত পুরোপুরি বন্ধ ছিল না। নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়া আসার অধিকার দেয়া ছিল, যাকে বলা হয় ফ্রি মুভমেন্ট। সেটা ওপারের লোক, মানে মিয়ানমারের লোকও আসতে পারতো ভারতের ভেতরে বেশ কিছুটা দূর অবধি, আবার ভারতের দিক থেকেও যারা ওখানকার মণিপুরের, তারা আবার চলে যেতে পারতেন অনেকটা দূর অবধি, আবার ওই কিছুটা দূর অবধি। এই জায়গাটাকে বলা হতো ফ্রি মুভমেন্ট জোন। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলে গেছে। মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং জঙ্গি গোষ্ঠীর চলাচল ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উজবেকিস্তান এবং আমাদের এটার হচ্ছে ইউক্রেন, সেখানকার বেশ কিছু তাদের ধরা পড়েছে ওখানে, তারা এখন জেলের মধ্যে রয়েছে, ভারতের জেলে আনা হয়েছে। তো এগুলো নানা কারণে সব চলছে। এই কারণেই ভারত এখন পুরো সীমান্তে বেড়া তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং ওই ফ্রি মুভমেন্ট জোন যেটা, সেটা বন্ধ করতে চাইছে। কিন্তু সমস্যা হলো, যেখানে সীমান্ত পুরোপুরি নির্ধারিত নয় সেখানে বেড়া বসানো সম্ভব নয়। তার মানে সীমান্ত কেন নির্ধারিত নয়? তার কারণ এই জঙ্গলের মধ্যে দিয়ে, নদী, জঙ্গল, পাহাড়, তার মধ্যে দিয়ে কোন জায়গা দিয়ে সীমানাটা ঠিকমতো যাবে সেইটাই নির্ধারণ করা হয়নি এতগুলো বছর ধরে। তো এবার আসি মূল ঘটনায়।
আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে মণিপুরের চান্দেল জেলার একটা ছোট্ট অংশ। বর্ডার পিলার থাকে তো, সেই বর্ডার পিলার 65 থেকে 68 এই অংশটা প্রায় 2.8 কিলোমিটার সীমান্ত। এটা পুরো ডিমার্কেটেড নয়। এই অংশে প্রায় 3.6 বর্গ কিলোমিটার জমির সমন্বয় বা বিনিময়ের একটা প্রস্তাব নিয়ে ভারত এবং মিয়ানমার দুদেশ আলোচনা করছে। অর্থাৎ এখানটা মূল বিষয়টা কি হবে? মূল বিষয়টা হচ্ছে আমি তোমাকে কিছুটা দিয়ে দেবো জায়গা, বিনিময়ে তুমি আমাকে কিছু জায়গা দিয়ে দাও অন্যদিকে। এখানে নেবে, ও ওখানে নেবে, দুজনের যেখানে সুবিধা সেই সুবিধা অনুযায়ী দেয়া হবে। তো এই যে সীমান্ত অঞ্চল নিয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, কেবল আলোচনা শুরু হয়েছে। ভারত সরকার শুধু বলেছে কিছু সীমান্ত অঞ্চল নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর এতেই মণিপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একবারে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য এটা কুকিদের বিচ্ছিন্ন করার অপচেষ্টা। যেহেতু কুকিরা খ্রিস্টান, তাই খ্রিস্টান মিশনারিরা উদ্বেগ প্রকাশ করতে দেরি করেনি। আর আপনারা তো জানেন এই অঞ্চলে একটা খ্রিস্টান ল্যান্ড করবার বহুদিনের ইচ্ছা ছিল, বহুদিনের ইচ্ছা আছে আমেরিকা, তার আগে ইংল্যান্ডেরও সেই একই ইচ্ছা, যুক্তরাষ্ট্র, এদের সবারই সেই ইচ্ছা যে একটা খ্রিস্টান ল্যান্ড করতে হবে ভারতের এই অঞ্চলে। তো ভারত আবার এখানে FCRA বন্ধ করে দিয়েছে, আসছি সেখানটায়। তাই বলি এখানে কথা উঠেছে কুকিরা খ্রিস্টান, তাই খ্রিস্টান মিশনারিরা উদ্বেগ প্রকাশ করতে দেরি করেনি। আর খ্রিস্টানদের সংগঠন আসরে নামতেই সরকারের বিরোধিতায় বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস দল। এর মধ্যে পার্লামেন্টে FCRA বিল পেশ হওয়াতে খ্রিস্টান সংগঠনগুলো এই সব কিছুর মধ্যে খ্রিস্টানদের দমন করার বিজেপি নীতি খুঁজে পাচ্ছে অনেকে। আপনারা এর মধ্যে কাগজে পড়েছেন যে আমেরিকার সেনেটে, কংগ্রেসে সেখানে আলোচনা চলছে ভারতের FCRA কেন বন্ধ হচ্ছে, করা হচ্ছে সেইটা নিয়ে। ভারত সরকার 2024 সাল থেকে ভারত মিয়ানমার সীমান্তে ফ্রি মুভমেন্ট রেজিম বা অবাধ সীমান্ত চলাচলের পুরনো ব্যবস্থা ধাপে ধাপে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তো আগে সীমান্তবর্তী উপজাতির মানুষ বিশেষ অনুমতিতে সীমান্তের দুপাশে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাতায়াত করতে পারতেন। এখন নিরাপত্তার স্বার্থে যাতায়াত করতে গিয়ে তারা কি করতেন? তারা নানা রকমভাবে, এই যেমন ওই ইউক্রেনের যে তারা ধরা পড়লো কোথায়? তারা ভারতে এসছে, ভারত থেকে ওখানে গেছে, ওখানে যাওয়ার পর সেখান থেকে মিয়ানমারে গিয়ে ড্রোন সাপ্লাই করে এসছে, এত সব করেছে। তার মানে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর কাজ চলছে সেখানে। তো সেই এখন নিরাপত্তার স্বার্থে এরা যেহেতু নানা রকম, তারপরে তো ড্রাগ ট্রাফিকিং ইত্যাদি সব কিছুই তো আছে, তো এর জন্য বড় পরিবর্তন আনার কথা ভাবছে, মানে সেই পথে এগোচ্ছে ভারত। মণিপুরের খ্রিস্টান ও কুকিরা এইটা নিয়ে ক্ষুব্ধ আগে থেকেই। তার উপর মণিপুরের জমি, এখন এই অঞ্চলের জমি মিয়ানমারকে দেওয়ার প্রস্তাবে ক্ষোভ তুঙ্গে। সবাই চিৎকার করছে মণিপুরের জমি অন্য দেশকে দেয়া চলবে না। এই কথাটা একেবারে ডাহা মিথ্যে। তার কারণ জমি দান করা হচ্ছে না, বিনিময় করা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় আমি তোমাকে দিচ্ছি 10 বিঘে জমি, কথার কথা, আর তবে ওই জায়গায় তুমি তোমার জায়গা থেকে আমার কাছ থেকে 10 বিঘে জমি নাও। মানে আমি এখানে দিচ্ছি তোমাকে, তুমি ওখানে দাও আমাকে, এই রকমই ব্যাপার। একদিকে দেয়া হবে আর একদিকে নেওয়া হবে। অনেকটা বাংলাদেশের সঙ্গে ছিটমহল চুক্তি কার্যকর করার মতো 2015 সালে যেটা হয়েছিল। বাংলাদেশের সঙ্গে ছিটমহল চুক্তি ছিল অনেক বড় জটিল ব্যাপার, মণিপুরে তা নয়, সেই তুলনায় অনেক ছোট। সুতরাং যারা গেল রব তুলছেন তাদের উদ্দেশ্য স্বাভাবিক নয়, রাজনৈতিক। কিন্তু ভারত সরকার
কেন বিষয়টা নিয়ে এত ব্যস্ত? আগেই বলেছি তার কারণটা। প্রথমত সীমান্তের বিতর্কিত অংশ চূড়ান্তভাবে নির্ধারণ করা সহজ হবে। দ্বিতীয়ত সীমান্তে বেড়া নির্মাণ দ্রুত শেষ করা যাবে। তৃতীয়ত মাদক, অস্ত্র এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণের সুবিধা হবে, সেগুলো নিয়ন্ত্রণ করায়। চতুর্থত সীমান্ত নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও কার্যকর হতে পারে। অনুপ্রবেশের বিষয়ে ভারতের এখন জিরো টলারেন্স। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সর্বত্র। এটা শুধু অনুপ্রবেশ রুখে দেয়া নয়, সঙ্গে আছে জঙ্গিতন্ত্র রুখে দেয়া, বহিঃশক্তির আক্রমণ থেকে সতর্ক হওয়া ইত্যাদি। ভারত এখন শুধু সীমান্ত পাহারা দিচ্ছে না, ভারত পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে অ্যাক্ট ইস্ট পলিসি, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে, আবার বলি কারা? ইন্ডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে, 3 দেশের হাইওয়ে। এছাড়া আছে কালাদান মাল্টিমোডাল প্রকল্প, সেই উদ্যোগও ভারতের প্রচুর অর্থ বিনিয়োগ হয়েছে। এই সব প্রকল্প সফল করতে একটি স্থিতিশীল ও সুস্পষ্ট সীমান্ত ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ভারত কিন্তু সেটাই করতে চলেছে। আর অনেক সময় দেখুন, মানচিত্রে যে একটা রেখা, ম্যাকমোহন লাইনের মতো একটা রেখা দেখাই যায়, বাস্তবে সেই রেখা দেখা গেছে হয়তো পাহাড়, নদী, জঙ্গল, মানুষের বস্তি তার ভেতর দিয়ে চলে গেছে। অর্থাৎ সেই মানুষের বস্তির ওখান দিয়ে গেলে, তার মাঝখান দিয়ে গেলে তার একটা অংশ পাশের দেশে, একটা অংশ এদেশে, এই তো হয়। ফলে নানা রকম অসুবিধা হয়। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত ও বিনিময়ের মিয়ানমারের মধ্যে এই রকম অনেক জায়গায় ম্যাকমোহন লাইন যে চলে গেছে, সীমান্ত লাইন, সেই লাইন অনুযায়ী ডিমার্কেশনটা করা যায়নি এতকাল, কারণ জঙ্গল, পাহাড়, নদী করা যায়নি। এখন সেইটা করে নিয়ে দেখা যাচ্ছে যেখানটাতে কোনো রকমভাবে প্রাচীর দেওয়া সম্ভব নয়, যেখানে ঘেরা দেওয়া সম্ভব নয়, সেখানটায় বলা হচ্ছে তুমি এই জায়গাটা আমাকে দাও, এই জায়গাটা আমি রাখছি, ওই জায়গাটা আমি তোমাকে দিচ্ছি, ওই একই পরিমাণ জায়গা তুমি নিয়ে নাও। এইটাই ব্যাপার। এটা হচ্ছে পারস্পরিক সদিচ্ছা। এই আলোচনা শেষ পর্যন্ত ভূমি বিনিময় পর্যন্ত গিয়ে পৌঁছবে, নাকি অন্য কোনো সীমান্ত নির্ধারণের সূত্র বের হবে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এটা নিশ্চিত যে ভারতের উত্তর পূর্ব সীমান্ত আগামী কয়েক বছরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলোর অন্যতম হয়ে উঠতে চলেছে। আর এবার দেখা যাক, দেশের নিরাপত্তার স্বার্থে যদি খুব ছোট একটা সীমান্ত সমন্বয় করতে হয়, তার জন্য এত হইচই করতে হবে? পৃথিবীর বহু দেশ এভাবে সীমান্তে ল্যান্ড সোয়াপ করেছে, ভূমি বিনিময় করেছে। ভারত নিজেও আগে বলেছি বাংলাদেশের সঙ্গে করেছে। সুতরাং যারা সমালোচনা করছে তারা রাজনৈতিক ধান্দাবাজির দৃষ্টিকোণ থেকে করছে। এদের বিরোধিতাকে আমল না দিয়ে সরকারের উচিত যত দ্রুত সম্ভব বিষয়টিকে চূড়ান্ত করা। এরপর আর একটা বিষয় নিয়ে দুটো কথা বলতেই হয়, সেটা হচ্ছে মিয়ানমার ভারতের এই মণিপুর বর্ডারে, মণিপুরের এক সীমান্তে, সেখানে যদি এই ধরনের চুক্তি হয়, এর প্রভাব কি বাংলাদেশের ওপরে পড়তে পারে? বাংলাদেশের ওপরে? বাংলাদেশ তোর কাছে পিঠে নেই, তাহলে বাংলাদেশের ওপরে কি পড়তে পারবে? আবার সেইটা দেখি এবার আদৌ কিছু পড়বে কি না। দেখুন, উত্তর পূর্ব ভারতের সীমান্ত আরও শক্ত হবে। মিয়ানমারের সঙ্গে অমীমাংসিত সীমান্ত নির্ধারণ করে ভারত যদি ফেন্সিং কমপ্লিট করতে পারে, তাহলে মিয়ানমার, মণিপুর, মিজোরাম অঞ্চলে জঙ্গিদের ঘোরাফেরা, জঙ্গিদের অস্ত্র দেয়া, মাদক পাচার এবং অনিয়ন্ত্রিত মানুষের চলাচল, অনুপ্রবেশ ইত্যাদি কঠিন হবে। এর স্পিল ওভার এফেক্ট বাংলাদেশ
মিজোরাম ত্রিপুরা সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাতেও পড়তে পারে। দ্বিতীয়ত, চীন, মায়ানমার, বাংলাদেশ ভূ রাজনীতিতে ভারতের অবস্থান অনেকটাই শক্ত হয়ে উঠবে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা মিটিয়ে দিল্লি যদি সম্পর্ক স্থিতিশীল করতে পারে, তাহলে ভারতের অ্যাক্ট ইস্ট কানেক্টিভিটি, বিশেষত মিজোরাম মিয়ানমার হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছানোর পরিকল্পনা সুবিধা পাবে। এতে বাংলাদেশের ওপর ভারতের যে নির্ভরতা, সেই নির্ভরতা কমে যাবে। যদিও বাংলাদেশ এখনও ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত সুবিধাজনক যোগাযোগের পথ, কিন্তু এটাই তখন একমাত্র পথ হয়ে থাকবে না। আর কালাদান প্রকল্পটা, মাল্টিমোডাল যে কালাদান প্রজেক্ট, সেটা ঠিক হয়ে গেলে, চালু হয়ে গেলে তো আর কিছুই, কোনো বাংলাদেশের গুরুত্বই চলে যাবে। বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক প্রেসিডেন্টও তৈরি হবে। ভারত যদি মিয়ানমারের সঙ্গে কয়েক দশকের আনরিজলভড বাউন্ডারিকে আলোচনার মাধ্যমে টেরিটোরিয়াল অ্যাডজাস্টমেন্ট করে মেটাতে পারে, ঢাকাকে তখন বলতে পারে ভারত, দিল্লি যখন মিয়ানমারের সঙ্গে বসতে সীমান্ত সমস্যা মিটিয়েছে, তখন বাংলাদেশকেও মেনে নিতে হবে কোথায় কি ভারতের অসুবিধার কথা, তাদের অসুবিধার কথা, একসাথে বসে একটা মিটমাট করো। এখন ওই যে ফেন্সিং করতে দেব না বলে চিৎকার, ওই চিৎকারগুলোই অর্থহীন হয়ে যাবে। এবং ভারত তখন বলতে পারে ভারতের বাকি নদী, সীমান্ত ব্যবস্থাপনা, ফেন্সিং এবং কানেক্টিভিটির সমস্যা একই রাজনৈতিক সদিচ্ছায় মেটানো তখন সম্ভব হবে। তবে একটা জিনিস, 2015 সালে যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, সেটাতে আমরা অনেকটাই মিটে গেছে দু দেশের এই সম্পর্কটা, কিন্তু সেগুলো তো আবার মানতে চাইছে না বাংলাদেশ। এছাড়া আর একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা প্রশ্নে একটা পরোক্ষ যোগসূত্র তৈরি হয়ে গেল। মিয়ানমারের অস্থিরতা এবং সীমান্তবর্তী আর্মড গ্রুপসের কার্যকলাপ বাংলাদেশ ও ভারত দুই দেশেরই নিরাপত্তার সঙ্গে যুক্ত। ভারত মিয়ানমার সীমান্ত আরও নিয়ন্ত্রিত হলে মানুষের চলাচলের পথ পরিবর্তিত হতে পারে। তবে এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা প্রবাহ বাড়তে পারে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। সবচেয়ে আকর্ষণীয় ভূ রাজনৈতিক ব্যাখ্যাটা তাহলে কি? এটা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ল্যান্ড সোয়াপ নয়, কিন্তু ভারত তার পূর্ব সীমান্তকে ধীরে ধীরে সেটেলড অ্যান্ড ফেন্সড ফ্রন্টিয়ার, মানে কড়াভাবে যদি তাদের ফেন্সিং হয়ে যায়, তাহলে সেটা 2015 সালে বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্তের জট খুলেছে। এখন মিয়ানমারের অবশিষ্ট ডিমার্কেশন সমস্যার সমাধানের চেষ্টা হলে সেই বৃহত্তর বর্ডার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির অংশ, তার এফেক্ট পড়বে বাংলাদেশের ওপর। বাংলাদেশকে তখন ওই ভারতের সাথে বসবো না এই বলে না, তার নিজের স্বার্থেই ভারতের সাথে বসে মিটমাটের রাস্তায় আসতে হবে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।